বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা পত্রিকার নিউজ যেটা সেটা হচ্ছে ২০ ব্যাংকের কাছে দায় মেটানোর ডলার নেই। তা আসলে এই যদি আমরা জিনিসটা যদি বুঝতে চাই যে আসলে ব্যাংকগুলোর কাছে এত টাকা পয়সা তারপরও পত্রিকায় কেন আসে যে তাদের কাছে বৈদেশিক মুদ্রা লেনদেন করার মতো টাকা পয়সা নাই। এটা ছাড়া বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভটা অনেক কম, সে কারণে বিশ্বব্যাংক এবং নানা প্রকার সংস্থা থেকে তারা ঋণ নেওয়ার চেষ্টাও কিন্তু করতেছে এবং তাদের কিন্তু সব শর্ত মানতেছে। কিন্তু যারা প্রবাসী তারা কোটি কোটি ডলার পাঠালেও তাদের কিন্তু ততটা কিন্তু সুযোগটা কিন্তু দেওয়া হচ্ছে না। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের এই মূল জিনিসটা এলসি, লেটার অফ ক্রেডিট, যেটার উপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল রেটগুলো হয়ে থাকে। তো আমরা যদি এই যে ২০ ব্যাংকের কাছে দায় মেটানোর ডলার নেই, এখানে যদি আপনি ব্যাংকগুলো দেখেন এর মধ্যে একদম আপনার ভালো রেটিং যুক্ত ইসলামিক ব্যাংকও কিন্তু আছে। বাংলাদেশের মোটামুটি যদি আমরা বলি প্রথম সারির সব ব্যাংকই আছে, এমন কোনো আর ব্যাংক কিন্তু বাদ নাই। মোটামুটি সব ব্যাংকের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামিক ব্যাংক, জনতা ব্যাংক, আল আরাফা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, এনসিসি, ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার, অগ্রণী, অর্থাৎ মোটামুটি ২০টা ব্যাংকের নাম আপনারা পড়ে নিবেন। আমরা এখন দেখি যে আসলে ইন্টারন্যাশনালি কিভাবে লেনদেনগুলো হয়। এই যে এলসি, লেটার অফ ক্রেডিট, এগুলো কিভাবে হয় তাহলে আমরা বুঝতে পারবো মূল জিনিসটা। এলসি বা লেটার অফ ক্রেডিট, ধরেন যে আমি এবং আপনি ব্যবসা করব। তো নরমালি যেটা হয় আমিও আপনাকে বিশ্বাস করি না, আপনিও আমাকে বিশ্বাস করেন না, তখন আমরা লিখিত একটা এগ্রিমেন্ট করি। এখন সমস্যা হচ্ছে আপনি থাকেন বাংলাদেশে, আমি থাকি বিদেশে। তো সেম জিনিসটা হচ্ছে এইটা, যখন বাংলাদেশে আপনি একজন বড় ব্যবসায়ী বিদেশ থেকে জিনিস আমদানি করবেন, তখন আপনি জিনিসটা হাতে পাওয়ার পূর্বে যিনি বিক্রি করলো তাকে আপনি পেমেন্ট করবেন না। আর যিনি জিনিসটা বিক্রি করবেন উনিও টাকা পয়সা হাতে পাওয়ার পূর্বে আপনার কাছে জিনিসটা দিবে না। তো এই ইন্টারন্যাশনাল এই যে একটা অবিশ্বাস আছে এটাকে দূর করার জন্য কি করা হয়েছে, ব্যাংকগুলো মাঝখানে থার্ড পার্টি হিসাবে আসে, বলতেছে যে আমরা আপনাকে নিশ্চয়তা দিব যে যিনি বায়ার উনি টাকা পরিশোধ করবে, যিনি সেলার উনি জিনিসটা দিবে। তো জিনিসটা কিভাবে হয়, নর্মালি ধরেন যে বাংলাদেশে একজন উদ্যোক্তা বা আমদানিকারক যিনি বিদেশ থেকে একটা জিনিস আমদানি করবে, ধরলাম যে আমরা চায়না থেকে একটা জিনিস আমদানি করবে। তো উনি কি করবেন, উনি নরমালি উনি একটা ব্যাংকে যাবেন, যে ব্যাংকগুলো এলসি খুলে, সব ব্যাংক কিন্তু এলসি খুলতে পারে না। বাংলাদেশে যদিও প্রায় ৬০টার মতো ব্যাংক আছে, প্রতিটা ব্যাংক এলসি খুলতে পারে না। একটা ব্যাংকের কাছে গেলেও গিয়ে বলতেছে যে কি করেন আমার নামে একটা এলসি খুলেন, আমি এই জিনিসগুলো আমদানি করবো এই কোম্পানি থেকে, এই হচ্ছে ডিসক্রিপশন। অর্থাৎ এলসি খোলার পূর্বে আপনি কি কি জিনিস আমদানি করবেন তার ইন ডিটেইল সবকিছু প্রয়োজন হবে। তো উনি এই বায়ারটা গেল একটা ব্যাংকের কাছে, যে ব্যাংকের কাছে যায় আইনের ভাষা তাকে বলা হয় ইস্যুইং ব্যাংক, যে ব্যাংকগুলো এলসি ইস্যু করে। এখন এই যে এলসি আপনি গেলেই আপনার নামে এলসি খুলবে না, আপনাকে কি করতে হবে, আপনাকে কিছু সেখানে কোলাট্রাল জমা করতে হবে। এটা হইতে পারে ব্যাংক ডিপোজিট, এফডি হইতে পারে, সিকিউরিটি হইতে পারে, অসংখ্য কিছু হইতে পারে, যাতে ব্যাংকও একটা নিশ্চয়তা পায় যে আপনি ভুয়া না, আপনারও কি আছে। যেমন আমরা লোন নেওয়ার ক্ষেত্রে থার্ড পার্টি গ্যারান্টর দেই, টাকা বিভিন্ন জিনিসপাতি আমরা জমা করি, স্বর্ণ গয়না বা মূল্যবান অনেক প্রকার যে দলিলপত্র ব্যাংকগুলো জমা নেয়, সেম ওই কাজটা হয়। বায়ার ব্যাংকের কাছে যখন এলসি খোলার জন্য যায়, ব্যাংক বলে যে ঠিক আছে আপনি কোলাটেরাল জমা করেন, এফডি হোক যাই কিছু হোক। তো যখন যে ব্যাংক সন্তুষ্ট হয় যে না এই বায়ারের জন্য এলসি খোলা যায়, তখন উনি এলসিটা খুলেন। এলসিটা খোলার পরে উনি যে কাজটা করেন সেটা হচ্ছে যেই দেশের থেকে জিনিসটা আমদানি করা হবে সেই দেশেও এইরকম ব্যাংক আছে যারাও এলসি খুলে। আইনের ভাষায় সেই দেশের ব্যাংকটাকে আমরা বলতেছি অ্যাডভাইজারি ব্যাংক। যেই দেশ থেকে আপনি আমদানি করবেন তখন উনি এলসিটা ওই দেশের অ্যাডভাইজারি ব্যাংকের কাছে পাঠায় দেয়। তো পাঠানোর পরে যেটা হয় সেটা হচ্ছে যে তারা যে জিনিসটা করে যাবতীয় কিছু যাচাই বাছাই করে যে ব্যাংকটা ঠিক আছে কিনা, এলসিটা ঠিক আছে কিনা, এই ব্যাংকের ইন্টারন্যাশনাল রেটিং আছে, আইসিসি আছে, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আছে, তারা এলসি খোলার যাবতীয় নিয়মকানুন ঠিক করে দেয়। তো ব্যাংকগুলোর রেটিং যদি ভালো হয়, এখন ভালো রেটিং কখন হয়, এই পত্রিকার নিউজটা তখন হচ্ছে যখন এই ব্যাংকগুলো এখন যে দায় মেটানো পারতেছে না, এদের রেটিংটা খারাপ হয়ে যাবে। তো এই জন্য যাতে সব সময় এলসির প্রতিটা এলসির বিপরীতেই যদি যথাসময়ে যদি পরিশোধ হয়ে যায় তাহলে ব্যাংকগুলোর রেটিংটা ভালো হয়। এখন এই অ্যাডভাইজারি ব্যাংক দেখবে যে কোন ব্যাংক এলসি ইস্যু করলো, যদি ব্যাংকটার রেটিং কিছুটা দুর্বল হয় তাহলে তারা বলবে যে না আপনার আমরা এলসি খুলবো না, আপনি একটা কাজ করেন, আপনি আরেকটা ব্যাংকের কাছে যান যাদের রেটিং ভালো, তাদের কাছ থেকে একটা গ্যারান্টি আমাকে দেন।
মানে হচ্ছে এই ব্যাংক যদি ডিফল্ট করে যাতে এই ব্যাংক পেমেন্ট করে। তো এগুলো যেগুলো দুর্বল প্রকৃতির ব্যাংক ওই জন্য তারা এলসি খুলতে এই জন্যই চায় না, কারণ তাদের রেটিং ভালো না। তো তারা ভালো ব্যাংকের কাছে গেলে তারা অবশ্যই সেখানে কমিশন চাবে, চার্জ দিবে। তো এই জন্য আপনি যে ব্যাংকে এলসি খুলবেন ভালো মানের রেটিং যুক্ত হলে সেখানে আপনি কি পারবেন, তাদের কম সার্ভিস চার্জে এলসি খুলতে পারবেন। কিন্তু যদি দুর্বল ব্যাংক হয় তখন আরেকটা ব্যাংক থেকে তাদেরকে গ্যারান্টি নিতে হয়, এই জন্য তা আপনার খরচটা কিন্তু বৃদ্ধি পাবে। তো যাই হোক, অ্যাডভাইজারি ব্যাংক তারা সন্তুষ্ট হলো যে ইস্যুই ব্যাংকের ক্রেডিট ভালো। আর যদি দুর্বল হয় অন্য একটা ব্যাংক কনফার্ম করে দিল যে ঠিক আছে আমি দিব, যদি উনি না দিতে পারে তখন এই অ্যাডভাইজারি ব্যাংক যেটা করে এই এলসিটা যেই সেলারের জন্য আপনি যার কাছ থেকে জিনিসগুলো আমদানি করবেন তাকে পাঠায় দেয় যাবতীয় ডকুমেন্ট সহ। যখন এই সেলার কি পাইলো, একটা অর্ডার পাইলো, যেমন বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে যেমন গার্মেন্টস যারা ক্রয় করে বায়ার এইরকম একই রকম ভাবে তখন বাংলাদেশি ব্যাংক কি করে যে গার্মেন্টস ফ্যাক্টরি মালিকদেরকে যে এত পিস অর্ডার আসছে, তো তখন তারা কি করে, তো তখন এই সেলার কি করে তার জিনিসপত্র যেগুলো সে পাঠানোর কথা এলসিতে যা উল্লেখ আছে সেই জিনিসপত্রগুলো উনি শিপমেন্টের মাধ্যমে দিয়ে দেয়। নর্মালি বেশিরভাগ কিছু জাহাজেই হয়, বিমানেও হতে পারে, কোনো সমস্যা নাই। তো এইখানে এই যে গুড গুলো উনি শিপ করে দেয়, তো শিপ করে দিয়ে তার পেমেন্টটা কে করবে? তাহলে এইখানে আমরা যদি আরেকবার পিছন থেকে আসি, বায়ার কি করলো, একটা ব্যাংকের কাছে গেল, ব্যাংক থেকে সে এলসি খুললো, এলসিটা অ্যাডভাইজারি ব্যাংকের কাছে গেল, অ্যাডভাইজারি ব্যাংক সেলারের কাছে এলসিটা দিয়ে দিল, সেলার গুডগুলো শিপ করলো। তো শিপ করার পর যারা আমরা যদি বিভিন্ন স্ট্যাম্প অ্যাক্ট পড়ি, এটা ছাড়া নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট পড়ি, সেখানে আমরা বিল অফ লেন্ডিং পাবো। সমুদ্রপথে যে জিনিসগুলো, অর্থাৎ আপনি যদি জাহাজে জিনিসপত্রগুলো দেন তারা একটা রসিদ দেয়, সেটাকেই নর্মালি আমরা বোঝার জন্য ধরে নিচ্ছি সেটাই হচ্ছে আমাদের বিল অফ লেন্ডিং। এখন এই এলসিটা তার কাছে আছে, বিল অফ লেন্ডিং আছে, এতগুলো অর্ডার পাইছি, জিনিসপত্র আমি পাঠাই দিছি, তো উনি তো ওনার টাকা পরিশোধের জন্য কোথায় যাবে? তখন উনি এই যে একটা নেগোশিয়েটিং ব্যাংক বলে একটা ব্যাংক থাকে সেই ব্যাংকটার কাছে যাবে। এখন এই নেগোশিয়েটিং ব্যাংকের পরিবর্তে অ্যাডভাইজারি ব্যাংকও হতে পারে, এই দুটা ব্যাংক একই হইতে পারে, অর্থাৎ একই ব্যাংক একই সাথে অ্যাডভাইজারি হইতে পারে, একই সাথে নেগোশিয়েটিং হইতে পারে। যদি পৃথক হয় তার কাছে যাবে, জিনিসপত্র সবকিছু দিয়ে দিবে, এই যে নেগোশিয়েটিং যে ব্যাংক আছে সে পরিশোধ করে দিবে। অথবা যদি সেটা অ্যাডভাইজারি ব্যাংক হয়, অ্যাডভাইজারি ব্যাংক ওই সেলারকে টাকা পরিশোধ করে দিবে। টাকা পরিশোধ করে দিয়ে এখন যেই ব্যাংক কি করলো, ইস্যু করলো, ওই ব্যাংকের কাছে বলবে যে আমাকে পেমেন্ট করেন। এই যে ইস্যুইং ব্যাংক সে কি করবে, তখন এই বিদেশের ব্যাংকটাকে ডলারে পরিশোধ করবে। ইন্টারন্যাশনাল ট্রেডগুলো ডলারেই হয়। তো করার পরে তখন সে যখন যাবতীয় কিছু দিয়ে দিবে, বিল অফ লেন্ডিংটা দিয়ে দিবে, এই যে প্রসেসটা এইটা কিন্তু একদিনে সম্পন্ন হয় না, এটার জন্য 1 মাস 2 মাস 3 মাসও লাগে। সমুদ্রপথে যে জিনিসগুলো আসে দেখবেন যে অনেক দিন পর পর আসে, সময় লাগে। তো ইস্যুইং ব্যাংক যখন কি করবে, তার কাছে ওই দেশের ব্যাংক যখন যাবতীয় ডকুমেন্ট দিয়ে টাকা পয়সা চাবে সে তাকে পরিশোধ করে দিবে। করে দেওয়ার পরে তখন সে আসবে, যে বায়ার যিনি প্রথমে রিকোয়েস্ট করছিল তাকে ওই বিল অফ লেন্ডিং, এলসিড সবকিছু দিয়ে তার কাছে অনুমোদন যে আপনি জিনিসপত্র বুঝে পাইছেন, উনি তখন সিগনেচার করে দিবে যে হ্যাঁ আমি জিনিসপত্র বুঝে পাইছি, অতএব বলবে যে পেমেন্ট করেন। এইভাবেই ইন্টারন্যাশনাল ট্রেডগুলো হয়। তো এইটা হচ্ছে একটা নরমাল নিয়ম। তাহলে আপনি এলসিটা বুঝলেন যে আপনি যদি বিদেশ থেকে জিনিসপাতি আমদানি করতে চান আপনি একটা ব্যাংকের কাছে যাবেন, একটা লেটার অফ ক্রেডিট অর্থাৎ গ্যারান্টির মতো যে আপনি টাকাটা তাকে পরিশোধ করবেন। তো সেই ব্যাংক যেই দেশের থেকে জিনিসটা আমদানি হবে সেই দেশের ব্যাংকের কাছে, অ্যাডভাইজারি ব্যাংকের কাছে পাঠায় দিবে। উনি তখন সেলারের কাছে পাঠায় দিবে যে এই অর্ডারটা আসছে। সেলার তখন জিনিসপত্রগুলো কি করে শিপমেন্টে দিয়ে দিবে, রসিদটা নিবে, বিল অফ এক্সচেঞ্জ নিয়ে অ্যাডভাইজারি ব্যাংকের কাছে বলবে যে ভাই আমার টাকা পরিশোধ করে দেন। তো উনি পরিশোধ করে দিবে। তারপর ইস্যুইং ব্যাংকে বলবে যে ভাই এলসি দিছিলেন টাকা পরিশোধ করেন, টাকা পরিশোধ করে দিবে। এখন ইস্যুইং ব্যাংক বায়ারের কাছে গিয়ে বলবে যে এই হচ্ছে আপনার যাবতীয় সবকিছু, আপনি বুঝে পাইছেন, আমাকে পরিশোধ করেন। এখন ব্যাংকগুলো তো এটা ফ্রিতে করবে না, এটার জন্য ব্যাংকগুলো চার্জ করে, ওইটাই তাদের বেনিফিট, ওইটাই তাদের লাভ। আর ইন্টারন্যাশনাল ট্রেডটা সিকিউর থাকে ব্যাংকিং ব্যবস্থার কারণে। এখন সমস্যা হচ্ছে, যেমন বাংলাদেশি ব্যাংকগুলোর কাছে নরমালি থাকবে কি বাংলাদেশি টাকা। এখন বিদেশে তো তারা পরিশোধ করেছে ডলার হিসাবে, এইটা বাংলাদেশি টাকা। আর যেই দেশ থেকে এনেছেন ওই দেশের ব্যাংক তাকে পরিশোধ করেছে সেই দেশি টাকায়, বৈদেশিক মুদ্রায়। এখন ইন্টারন্যাশনাল ট্রেডগুলোতে আমরা জানি যে ডলারে যাবতীয় লেনদেন হয়। এখন এই ডলারগুলো তো আমরা জানি আমেরিকান,
তো এগুলো আপনাকে ক্রয় করতে হয়। তো এগুলো ক্রয় করার জন্য প্রতিটা ব্যাংকেরই প্রতিটা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রয়োজন পড়ে, যেইটা নিয়ে বাংলাদেশে যেইটা কমে যাচ্ছে বলেই এই সরকার ইন্টারন্যাশনাল সংস্থাগুলোর অনেক কিছু মানতেছে। একজন প্রবাসী যেমন যারা সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, ওমানে থাকেন, তারা যখন দেশে টাকা পাঠান সেই দেশের মানি এক্সচেঞ্জের কাছে যান, সেই দেশেই তারা কাতার, দুবাই অথবা এই যে সৌদি আরব সেই দেশে মুদ্রাটা সেখানে দেন। তো দেওয়ার পরে তারা কি করে, বাংলাদেশে এই যে টাকাটা পাঠায় এটা ওই দেশি মুদ্রায় আসে না, ওই দেশেরও একটা ডলার ক্রয় করতে হয়। সেই ডলারটা তখন এই বৈদেশিক মুদ্রার রিজার্ভে জমা হয়। আর তখন বাংলাদেশ ব্যাংক বলে দেয় ওই ব্যাংকটাকে যে এত টাকা আছে, এটা আপনি বাংলাদেশি টাকায় পরিশোধ করেন। তো এইখানে যে একটা বৈদেশিক মুদ্রার রিজার্ভ হইল, ওইখান থেকেই বিদেশিদেরকে পরিশোধ করা হয়। একই রকম ভাবে বাংলাদেশ থেকে যখন কোনো জিনিস কেউ রপ্তানি করে, তো রপ্তানিটাও এই ডলারে পরিশোধ করতে হয়। এই জন্য ইন্টারন্যাশনাল রেটগুলো হয় ডলারে। বাংলাদেশে আপনি হাজারো টাকা ছাপান, তার কোনো দাম নাই যদি বৈদেশিক মুদ্রার রিজার্ভটা আপনার কম থাকে। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু বুঝতে পারলেন যে লেটার অফ ক্রেডিট জিনিসটা কি। এটা ইন্টারন্যাশনাল একটা ট্রেডের জন্য তৈরি করা হয়। আর এই যে পত্রিকার নিউজে এই যে ডলারগুলো পরিশোধই করতে পারতেছে না, ইসলামিক ব্যাংক বলেন, জনতা ব্যাংক বলেন, শাহজালাল বলেন, এক্সিম বলেন, অগ্রণী বলেন, ইস্টার্ন বলেন, মার্কেন্টাইল, স্ট্যান্ডার্ড, ন্যাশনাল ব্যাংক এশিয়া, 20টা ব্যাংকের কাছে দায় মেটানোর মতো ডলার নাই। চাইলেই ডলারগুলো ছাপানো যায় না। এগুলো প্রবাসীরা দেয়। বাংলাদেশ থেকে যারা জিনিসপাতি রপ্তানি করে তারা কি করে, এই ডলারগুলো নিয়ে আসে। যারা ফ্রিল্যান্সার আছেন বাংলাদেশে বসে যারা ইনকাম করেন, তারাও কিন্তু এইরকম ডলারগুলো ইনকাম করে। তো ভালো থাকবেন।